যেখানে অন্ধকার শুধু রাতের নয়, গল্পের মধ্যেও লুকানো থাকে। আপনি যদি সাহসী হন, এখনই লাইট বন্ধ করুন, হেডফোন পরুন, সতর্কভাবে শুনুন। এই ঘটনার প্রতিটি শব্দই আসল। আপনি যদি একা থাকেন, তাহলে দয়া করে চারপাশটা একবার এখনই দেখে নিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ভূত স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেটি পাঠিয়েছেন খুলনা জেলার বাগেরহাট থেকে রাকিবুল ইসলাম। ঘটনাটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনার জীবনে অথবা আপনার আত্মীয় অথবা আপনার কোনো বন্ধুর জীবনের সাথে যদি এমন কোনো অ্যাবনর্মাল ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের ইমেইল করার ঠিকানা ভূতস্টুডিও1125@gmail.com। আমি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তারা পাঠানো ইমেইল অনুসারে তার মতো করে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি খুলনা জেলার বাগেরহাট থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করছি, এটি ঘটেছিল আমার মামাতো ভাইয়ের সঙ্গে। এটি একটি বাস্তব ঘটনা এবং এটি দীর্ঘদিন যাবৎ প্রকাশ করা হয়েছিল না। অবশেষে যখন এটি প্রকাশ হয়, তখন আমাদের এলাকার লোকজন এবং আত্মীয় স্বজন সবাই ঘটনাটি জেনে যায়। তাহলে দেরি না করে আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার মামাতো ভাইয়ের নাম রনি। তার জীবনে যেভাবে ঘটেছিল, আমি সেভাবেই ঘটনাটি আপনাদের সাথে তুলে ধরছি। দিনটি ছিল 14 এপ্রিল 2006। বাড়ির চারপাশ আলোয় ঝলমল করছিল, কারণ সেই দিনটি ছিল রনির বিয়ের দিন। রনি যেন একটা ঘোরের মধ্যে ছিল। চারপাশে উৎসবের কোলাহল, হাসি ঠাট্টা আর আত্মীয় স্বজনের আনাগোনা, সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। বাবা মায়ের চোখে মুখে তৃপ্তির ছাপ, কিন্তু রনির মনের ভিতরে তখন চলছিল একরকম কালবৈশাখী ঝড়। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দের মেয়ে সুমি, শান্ত, নম্র এবং সুশ্রী। ইসলামী আইন মেনে পরিবারের সকলের উপস্থিতিতে এই বিয়েটা হয়েছে, কিন্তু রনির মন পড়ে আছে অন্য কোথাও, অন্য একজনের কাছে। নাম তার বিথি। রনি এই বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না, কিন্তু বাবা মায়ের কঠিন চাপের কাছে তাকে নতি স্বীকার করতে হয়। বিথির সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক অনেক দিনের। সে তাকেই জীবন সঙ্গিনী হিসেবে পেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে এমন একজনের স্বামী যাকে সে চেনে না, যার প্রতি তার কোনো অনুভূতি নেই। বাসর ঘরটা সাজানো হয়েছে তাদের পুরনো বাংলো বাড়িতে, শহরের কোলাহল থেকে দূরে, এক শান্ত নির্জন পরিবেশে। ভেতরে পা দিতেই রনির বুকটা মোচড় দিয়ে উঠল। গোলাপ আর রজনীগন্ধার সুবাসে ঘরের বাতাস ভারী হয়ে আছে। বিছানার একপাশে ঘোমটা টেনে বসে আছে সুমি। নতুন শাড়িতে, নতুন বউয়ের বেশে তাকে আরো স্নিগ্ধ দেখাচ্ছিল। রনি কোনো কথা না বলে নীরবে গিয়ে চেয়ারে বসল। তার সমস্ত রাগ হতাশা যেন পাথরের মতো তার বুকে জমে আছে। ঠিক সেই মুহূর্তে তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। বিথির ফোন। নাহিদের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। সে কোনো মতে বাথরুমের দিকে পা বাড়ালো। রনি, তুমি কি সত্যি ওকে বিয়ে করেছ? বিথি বলল। আমার সঙ্গে এমনটা কেন করলে? বিথির কান্না ভাঙা গলা তার কানে বিষ ঢেলে দিচ্ছিল। রনি বলল, আমি কি করব বিথি? আমার কোনো উপায় ছিল না। রনি অসহায়ভাবে উত্তর দেয়, যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি মরে যাব রনি। আর মরে যাওয়ার আগে একটা চিঠি লিখে যাব। তাতে লেখা থাকবে, তুমি আমাকে এই পথে ঠেলে দিয়েছ। তখন তুমি কি করবে রনি? তুমি আর তোমার পরিবার সবাই ফেঁসে যাবে। বিচির কথাগুলো রনিকে আরো মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। রনি কিছুতেই বুঝতে পারছিল না সে কি করবে। একদিকে বাবা মায়ের মান সম্মান, অন্যদিকে বিথির হুমকি। সে যেন দুই পাহাড়ের মাঝে চাপা পড়ে গেছে। প্রচন্ড মানসিক চাপ আর হতাশা তাকে পাগল করে তুলছিল। সে যখন বাথরুম থেকে বেরিয়ে এলো,
তখন দেখলো সুমি ঘুমিয়ে পড়েছে। হয়তো সারাদিনের ধকল আর নতুন জীবনের চিন্তায় সে ক্লান্ত হয়ে পড়েছিল। নিষ্পাপ একটা মুখ, যার কোনো দোষ নেই। তবুও রনির মনে হলো এই মেয়েটি তার জীবনের সব সমস্যার কারণ। এই মেয়েটি না থাকলে সে আজ বিথির সঙ্গে সুখে থাকতে পারত। রাগে, হতাশায় এবং বিথির হুমকির ভয়ে রনির মস্তিষ্ক তখন স্বাভাবিকভাবে কাজ করছিল না। সে ধীরে ধীরে বিছানার কাছে গেল, বিছানার পাশে রাখা একটা বালিশ হাতে তুলে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু বিথির শেষ কথাগুলো তার কানে বারবার বাজছিল। তুমি আমাকে এই পথে ঠেলে দিয়েছ। আর কোনো চিন্তা না করে সে বালিশটা সুমির মুখের উপরে চেপে ধরল। সুমি একবারও নড়ার সুযোগ পেল না। কয়েক মিনিটের মধ্যেই নিথর হয়ে গেল তার দেহ। স্নিগ্ধতায় ছেয়ে গেল পুরো ঘর। রনি পাথরের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার সম্বিত ফিরতে দেরি হলো না। এখন কি হবে? সে তো একটা খুন করে ফেলেছে। রনি দ্রুত নিজেকে সামলে নিল। এই বাংলো বাড়িতে তারা একা এসেছে, পরিবারের অন্য কেউ নেই। এই সুযোগটা কাজে লাগাতে হবে। সে সাথে সাথে তার পরিবারের লোকজনকে ফোন করে খবর দিল রাতের বেলা তাদের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে সুমি গভীর রাতে বাড়ি ছেড়ে চলে গেছে। সে নাকি তার বয়ফ্রেন্ডের সঙ্গে লুকিয়ে কথা বলতো। রনি তাকে একটু বকাঝকা করার কারণে সে রাগে বাড়ি ছেড়ে চলে গেছে। মিথ্যাটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। পরিবারের সবাই বিশ্বাস করলো। রাত গভীর হলো। রনি ধীরে ধীরে সুমির নিথর দেহটা কম্বলে মুড়ে বাংলো বাড়ির পেছনের দিকে নিয়ে গেল। বাংলোর পেছনের দিকে খানিকটা দূরে ছিল একটা ছোট কবরস্থান। এই নির্জন জায়গায় লাশ গুম করার এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। পূর্ণিমার আলোয় চারপাশ ঝলমল করছিল, কিন্তু রনির মনে তখন নিকষ কালো অন্ধকার। সে একটা খুন করে ফেলেছে, একটা নিষ্পাপ মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়েছে। তার মন তখন অপরাধবোধ আর অনুশোচনায় ভরে উঠল। বিথিকে পাওয়ার জন্য সে এতটা নিচে নেমে এলো। রনি যেন একটা ঘোরের মধ্যে ছিল। চাঁদের আলোয় কবরস্থানটা ভৌতিক লাগছিল। নিশাচর পাখিদের ডাক আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দ যেন মৃত্যুর বার্তা দিচ্ছিল। গভীর রাতের নিস্তব্ধতাকে ভেঙে সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। সুমির নিথর দেহটা কম্বলে মরণ ছিল। রনি দ্রুত কাজটি শেষ করতে চাইছিল। তার মনে হচ্ছিল কেবলই বিথির হুমকি আর তার নিজের কৃতকর্মের ভয়। খোঁড়া শেষ হলে সে আলতো করে লাশটা গর্তে নামিয়ে দিল। চারপাশে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে আছে। এক মুহূর্তেই তার কেবলই মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করে সেখান থেকে পালিয়ে যাবে। হঠাৎ করেই তার চোখ পড়ল সুমির মুখের দিকে, যেখানটা কম্বল দিয়ে ঢাকা ছিল না। ঠিক সেই অংশে তার মনে হলো সুমি যেন চোখ খুলে তার দিকে তাকিয়ে আছে। নিথর, স্থির চাহনি নয়, যেন জীবিত মানুষের চাহনি। আতঙ্কে তার হাত থেকে কোদালটা পড়ে গেল। ভয়ে সে কয়েক কদম পিছিয়ে গেল। এ কি, এ তো জীবিত! রনের বুকটা ধড়ফড় করে উঠল। সে দ্রুত তার হাতের ফোনটা বের করল। টর্চ জেলে সুমির মুখের আলো ফেলতেই দেখল সে চোখের পাতা ফেলছে। নিঃশ্বাস চলছে কিনা বোঝার উপায় নেই, কিন্তু চোখের পাতা নড়ছে। তার মানে সে মারা যায়নি, শুধু জ্ঞান হারিয়েছিল। রনের মাথার ভেতরটা যেন সব এলোমেলো হয়ে গেল। ভয়ের চোটে গা হাত পা কাঁপতে শুরু করলো। সে যা করেছে তা কি তাহলে বৃথা? সে কি তাহলে ধরা পড়ে যাবে? এই মুহূর্তে যদি সে সুমিকে বাঁচায়, তাহলে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। বিথিকে সে আর কোনোদিন বিয়ে করতে পারবে না। হয়তো বিথিও তাকে ছেড়ে চলে যাবে। তার থেকে বড় কথা, সে খুন করার চেষ্টা করেছে। এর জন্য তাকে জেলে যেতে হবে। না,
আর দেরি করা যাবে না। রনির মনটা শয়তানের প্ররোচনায় ভরে উঠল। সে দ্রুত কোদাল তুলে নিল এবং নিজের অপরাধ ঢাকার জন্য সে দ্রুতই মাটি চাপা দিতে লাগলো। একটা জীবন্ত মানুষকে কবর দেওয়ার মতো নৃশংস কাজ সে চোখের পলকে করে ফেললো। ভয়ে তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। কাজ শেষ করে সে দ্রুত বাংলো বাড়িতে ফিরে এলো। সারা রাত তার চোখে ঘুম এলো না। সুমির চোখের চাহনি বারবার তার মনে ভেসে উঠছিল। পরের দিন সকালে সে তার বাবা মাকে সব খুলে বলল। অবশ্যই মিথ্যাটা। সে বলল সুমি অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক রাখতো। আমি জানতে পারলেও ওর সঙ্গে ঝগড়া করি, আর এতেই ও রেখে বাড়ি থেকে চলে গেছে। রনির বাবা মা তাকে এই বিষয়ে আর কথা বলতে বারণ করলো, কারণ তাদের কাছে তাদের ছেলের ইজ্জতটাই সব থেকে বড় ছিল। পরে যখন সুমির বাবা মাকে খবর দেওয়া হলো, তারা বিশ্বাস করতে পারল না। আমার মেয়ে এমন নয় বলে তারা জোর গলায় প্রতিবাদ করলেন। একসময় সুমির পরিবার নিখোঁজ হওয়ার জন্য থানায় জিডি করলো। রনি এ বিষয়ে কোনো কথা বলতে চাইল না। সেই বাংলো বাড়ি ছেড়ে তার বাবা মায়ের সঙ্গে শহরে তাদের পুরনো বাড়িতে চলে গেল। দিন যায়, মাস যায়, রনি স্বাভাবিক জীবন যাপন করতে চেষ্টা করে, কিন্তু রাতের বেলায় তার ঘুম ভেঙে যায় সুমির শেষ চাহনিটার চোখের সামনে ভেসে উঠলে। একদিন তার বাবা মা আবার তাকে বিয়ের কথা বললেন। আগেরবার তুমি তোমার ইচ্ছাকে গুরুত্ব দাওনি, এবার আমরা তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করিয়ে দেব, বললেন তার বাবা। কিন্তু রনি এই বিষয়ে কোনো আগ্রহ দেখালেন না। তার মনের মধ্যে তখন কেবল বিথিকে নিয়ে ভয় কাজ করছিল। এর মধ্যেই একদিন বিথি রনিদের বাড়িতে এলো। নাহিদের বাবা মায়ের সঙ্গে কথা বলল। নিজের বুদ্ধিমত্তা ও মিষ্টি কথার মাধ্যমে সে খুব সহজেই রনির বাবা মায়ের মন জয় করে নিল এবং তারা রনির সঙ্গে বিথিকে বিয়ে দিতে রাজি হলো। রনির মনের মধ্যে আনন্দের ঝড় বইতে লাগলো। আবারও বিয়ের সানাই বাজলো, এবার আর বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছেতে। বিয়ের পরদিন রনির বাবা মা আত্মীয় স্বজনরা দুপক্ষই সেই বাংলো বাড়িতে রেখে চলে গেল। এই প্রথম সে নিজের ভালোবাসার মানুষকে পেতে চলেছে। সব নিয়ম মেনে ধুমধাম করে তাদের বিয়ে হলো। আজ তাদের বাসর রাত। বিথি পাশে বসে আছে, চারিদিকে গোলাপ আর রজনীগন্ধার সুবাস। কিন্তু রনির মনে সেই সুবাসের পরিবর্তে যেন পচা লাশের গন্ধ ভেসে আসছে। সে কি সত্যি সুখী হতে পারবে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।